নমস্কার। সনত কুমার বন্দ্যোপাধ্যায়ের গল্প কড়াই গন্ডায় বইটি থেকে ইতোমধ্যেই আমরা কয়েকটি গল্প পড়েছি। আজকে অন্য আরেকটি গল্প বিপরীত মুদ্রা এটি নিয়ে পড়তে বসেছি। আমার লেখালেখি যা কিছু লেখালেখি করি, অর্থহীন মানহীন যা কিছু লেখালেখি করি, তার মাত্রা ইদানিং আরও কমে এসেছে। শারীরিক কারণে, শারীরিক বিভিন্ন সিক্রিয়েশনের ঘাটতির কারণে হয়তো আমার ভাবনা, চিন্তা, কল্পনা, উৎসাহ এই সব কিছুতে ভাটা পড়েছে, তাই আমার লেখা কমে গেছে। এখন লেখা কমুক আর বাড়ুক, সবসময়ই আমি নিজের লেখার পাশাপাশি অন্যের লেখা, সেটা আজ থেকে 50-100 বছরের আগের লেখা অথবা এই মুহূর্তেই আমার যারা সিনিয়র, যারা গতকাল লিখেছেন, গত বছর লিখেছেন, 5 বছর আগে লিখেছেন, তাদের সেই লেখা আমি পড়ি। কারণ পাশাপাশি তুলনা করলে বুঝতে পারি যে আমি লেখার জন্যে কতটা অযোগ্য। এই যে নিজেকে আবিষ্কার করতে হয়, এই নিজেকে আবিষ্কার করবার জন্যে আমাকে অন্যকে দেখতে হয়। অন্যকে না দেখলে আমি নিজেকে চিনতে পারি না। তো যাই হোক, সে কথা পড়ছি সনত বন্দ্যোপাধ্যায়ের আজকের গল্প বিপরীত মুদ্রা। মণিশঙ্করের গলা বললে, একবার এসো, তোমার সাথে কথা আছে। দীর্ঘদিনের পরিচয়, বয়সে 2-1 বছরের বড় হলেও সম্পর্কটা বন্ধুত্বর। পরস্পরের হাঁড়ির খবর পর্যন্ত আমাদের জানা। গিয়ে দেখি ভাঙা চোরা মণিশঙ্কর রোগ বাঁধিয়েছে নাকি পারিবারিক অশান্তি। পারিবারিক অশান্তি হলে তো আমি জড়িয়ে পড়ব, কেননা মণিশঙ্করের ছেলের বউ খুঁজে দিয়েছি আমি, চিত্রা। কিন্তু সে বড় ভালো মেয়ে। তাহলে কি মণিশঙ্করের বউয়ের সঙ্গে চিত্রার ব্যক্তিত্বর সংঘাত লেগেই গেল? আমি আমার ভূমিকা মনে মনে ঠিক করে নিতে থাকি। চিত্রাঙ্গদা মানে আমার শালীর ননদের মেয়ে বিয়ে করতে চায়নি। ইনফ্যাক্ট ও বিয়ে করব নাই বলে দিয়েছিল। অবশ্য মণিশঙ্করের ছেলেও অত্যন্ত ধীর, স্থির, শান্ত, লাজুক, নম্র ছেলে। সেও প্রথমটায় যেমন সব ছেলেরাই বলে থাকে, বলেছিল, কাকু আমি বিয়ে টিয়ে করব না। সে জায়গা থেকে আমি মণি এবং আমার শালীর ননদকে উদ্ধার করেছিলাম। অবশ্য এটা সম্ভব হয়েছিল ওদের দুজনের মধ্যে একান্ত এবং দীর্ঘ বৈঠকের পরে। আমি প্রস্তাব দিয়েছিলাম যে ওদের একবার একান্ত সাক্ষাতের সুযোগ করে দাও। যদিও এই একান্ত সাক্ষাতের ব্যাপারে বৌঠানের মানে মণিশঙ্করের বউয়ের আপত্তি ছিল। শেষ পর্যন্ত 8 ঘন্টার এপিসোড শেষে ওরা জানিয়েছিল রাজি। মণি আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার কোনো কথা বলছে না দেখে বললাম, শরীর খারাপ? কোনো অসুখ বিসুখ বাঁধিয়েছ? মণিশঙ্করের চোখ মুখ লাল। কোনো মতে ফিসফিস করে বললে, সব কেমন গোলমাল হয়ে গেল বিদ্যুৎ। এমন সময় বৌঠান ঘরে ঢুকলো। পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো রকমের চোখের জল মুছে সবে একটু সামলেছেন।
বাবলুর বাবলুর বিয়ের পর থেকেই বৌঠানকে দাপুটে শাশুড়ির রোলে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। এখন কেমন যেন দুঃখিনী মার মতো লাগছে। মণিকে শুধলাম, কি হয়েছে বলো তো? চিত্রা কি কিছু অন্যায় করেছে? তোমাদের সঙ্গে ঝগড়া টগড়া? মাথা নাড়তে থাকে মণিশঙ্কর। মাথা নিচু করে চোখ বন্ধ করে বলে, বাবলুর বাচ্চা কাচ্চা হবে বিদ্যুৎ। এবার আমার রাগই হলো বেশ। বললাম, এভাবে কেঁদে কোকিয়ে নাটক টাটক করে কেউ সুসংবাদ জানায়? জানি তুমি এককালে গাদা গাদা নাটক নামিয়েছ, তাহলে আমি কি ভয়ানক টেনশনে ছিলাম বলো তো? এ তোমার ভারী অন্যায়। আমারও বয়স হয়েছে, কাঁচা নুন থেকে পাকা মাছ সব হারিয়ে গেছে জীবন থেকে। তলের ফল বারণ, কলের জল বারণ, এমনকি পিছিয়ে পড়বো জেনেও টেনশনের ভয়ে সংবাদপত্র এড়িয়ে চলি। আর তুমি নাতিপুতির প্রেস রিলিজ করছো এমনভাবে যেন ধনাত্মক HIV ধরা পড়েছে। তবে হ্যাঁ, টেকনিক্যাল ভুল যেটা করেছো সেটা হলো বাবলুর নয়, বলো বৌমার বাচ্চা কাচ্চা হবে। মণিশঙ্কর ফিসফিস করে উত্তেজিত স্বরে বলল, বৌমা নয়, বাবলুই মা হতে চলেছে। চিত্রা তাই বলল। ওরা নাকি বায়োলজিক্যালি এক্সচেঞ্জড হিউম্যান ছিল। মাঝে যে একবার নিউ ফ্রান্সিসে গিয়েছিল, তখনই কমপ্লিকেসিগুলো কাটিয়ে ওরা এখন কমপ্লিট কাপল। আর মেডিকেল সায়েন্সের অর্ডারেই বাবলু কনসিভও করেছে। মণিশঙ্কর কথা শেষ করার আগেই বৌঠান দেখি মুখে আঁচল চেপে মাথা নিচু করলেন। আমি যেন বজ্রাহত। বাবলুর মুখটা ভেসে উঠল। একটা নিষ্পাপ কোমল মুখ, খুব আস্তে কথা বলে, যেখানেই দেখা হোক ঢিপ করে প্রণাম। পড়াশোনায় সাহায্য করতাম বলেই হয়তো। তারপর কত আপনজনের মতো খুঁটিয়ে এসব খবর নেওয়া। কে বলবে ম্যাথসে MSc ফার্স্ট ক্লাস ফার্স্ট, ম্যানেজমেন্ট, সফটওয়্যার, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজগুলো হজম। শূন্যের চতুর্মাত্রিকতা নিয়ে পেপার জমা দেবে। চিত্রার বাবা তো পারলে আমার হাতে পায়ে ধরে এমতো অবস্থা। দাদা, এমন হিরের টুকরো ছেলেকে আপনি আমায় জামাই করে দিন, আমি আপনার কেনা গোলাম হয়ে। মৌকা বুঝে দাও মেরেছিল বৌঠান। হেঁসেলের আঁশ বটি থেকে শুরু করে 1250 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট বাড়িটি অবধি বাগিয়েছেন। বলেন, যৌতুক? তার যে ছেলের জন্য এত কিছু, সে কিনা। আমার সামনে মণিশঙ্কর কেমন যেন শুকনো পাতার মতো বিবর্ণ হয়ে যাচ্ছে। বৌঠান যেন চীনামাটি ভাঙা পুতুলদানি হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। টুকরোগুলো ক্রমে ভাঙতে ভাঙতে আরো ছোট হয়ে যাচ্ছে। আমার হাত কখন অবশ হয়ে গিয়ে চায়ের কাপ ডিশ দুটোই মেঝেতে পড়ে ভেঙে গেল। অবশ্য কানে শুনতে পেলাম ভিতরের কোনো ঘর থেকে চিত্রার উদ্বিগ্ন ভারী গলা। কি হলো মা, বাবা কোথায়? বলতে বলতে চিত্রা ঘরে এসে ঢোকে। আমাকে দেখেই বলে, ও কাকাবাবু। তারপর দ্রুত মণিশঙ্কর ও বৌঠানের দিকে নজর বুলিয়ে নেয় এবং ভাঙা কাপ ডিশের টুকরোগুলো তুলতে থাকে। আমরা চুপ। চিত্রা বলে, কাকাবাবুর কি শরীর খারাপ লাগছে? আমি দম নিয়ে বলি, না, হঠাৎ মাথাটা। চিত্রা ফ্যান চালিয়ে দিয়ে বলে,
1 মিনিট, প্রেশারটা একবার মেপে নিই। প্রেশারের কি ওষুধ নেন আপনি? সঙ্গে আছে? ডাক্তারের অপেক্ষা না করেই চিত্রা ভাঙা টুকরোগুলো ট্রের উপর তুলে নিতে নিতে দ্রুত বেরিয়ে যায়। আমরা চুপ করে থাকি। চিত্রা ডাক্তারি পড়ছে, ফাইনাল ইয়ার। আর কটা দিন। প্রেশার মাপার যন্ত্র এবং স্টেথো নিয়ে এসে চিত্রা আমার রক্তচাপ মাপে। আমি মাথা নিচু করে বসে থাকি। চিত্রা কাছে এলে আমি পুরুষালী ঘামের গন্ধ পাই। চিত্রা ভারী গলায় বলে, টেক ইট ইজি কাকাবাবু, একটু রেস্ট নিন। চা খেতে হবে না, আপনারা গল্প করুন, আমি একটু বিভা করে আনছি। গল্প করব কি? পুরাণ কথিত রাজা যুবানস্য কথা মনে পড়ছে। মন্ত্রপুত পানীয় সেবন করে তিনি গর্ভধারণ করেছিলেন। যাদব পুরুষরা প্রসব করেছিল মুষল, তারাও তবে গর্ভধারণ করেছিলেন। মুনির অভিশাপ। কিন্তু সেসব তো মিথ। বাবলু যে চাক্ষুষ বাস্তব। ছেলে বলেই না এতগুলো টাকা পণ, এত দাপট। সেই বাবলু মা হবে? তাহলে কি বাবলু মণিশঙ্কর আর বৌঠানের মেয়ে হয়ে যাবে? চিত্রাঙ্গদা জামাই? সবকিছু গুলিয়ে যাচ্ছে আমার। কোনো মানুষের গভীর সংকটের দিনে তাকে সান্ত্বনা দেওয়ার কিছু প্রথাগত এবং চিরাচরিত বাধা গত আছে। বৃদ্ধ বাবা মা মৃত্যুশয্যায় থাকলে বলতাম, কেঁদো না। বাবা মা কি কারো চিরকাল থাকে? কম বয়সী কেউ মারা গেলে বলতাম, নিজেকে শক্ত করো, যে গেছে সে তো আর ফিরবে না। বন্যায় ঘরবাড়ি ধুয়ে নিয়ে গেলে বলতাম, আবার হবে, উঠে দাঁড়াও। কিন্তু পুত্রর প্রসব সংকটে কি বলতে হয় আমার জানা ছিল না। যুবনাশ্বর মা কি যুবনাশ্বর গর্ভধারণ নিয়ে কোনো সংকটে পড়েছিলেন? জানি না। মহাভারতটা আরো একবার ভালো করে পড়ে নিতে হবে। বৌঠান সত্যিই ভেঙে পড়েছেন। জাঁদরেল শাশুড়ি হওয়ার সব গুণই তার মধ্যে ছিল, হয়েছিলেন। বাবলু এবং চিত্রার প্রতিটি পদক্ষেপ তার নিয়ন্ত্রণে ছিল দেখার মতো। আর তাই বোধহয় বৌঠান এতটা ভেঙে পড়েছেন। এই গল্পের দ্বিতীয় অংশ। মণিশঙ্করের বাড়ি থেকে সেদিন ফিরে আসার পর আর অনেক দিন অমুখ হইনি, ফোনও করিনি। আসলে চিন্তা ছিল যদি ওরা ভাবে যে মজা দেখতে আসছে। এছাড়াও বাবলু আর চিত্রাকে অযথা অপ্রস্তুত করতে চাইনি। হঠাৎ বেশ কিছুদিন বাদে আবার মনির ফোন। একবার আসবে বিদ্যুৎ? জিজ্ঞাসা করলাম, ওরা দুজন ভালো আছে তো? মণি বলল, হ্যাঁ হ্যাঁ ভালো আছে, তোমার সঙ্গে একটা পরামর্শ ছিল। মনে মনে কতগুলো সম্ভাবনার কথা ভেবে কিছু কথা গুছিয়ে নিলাম। বলা যায় না পরামর্শর নামে আমাকে চার্জ করে বসতে পারে। হয়তো বৌঠান বলে বসলেন, কেন তুমি আমার সর্বনাশ করলে? একটা ভালো মেয়ে দেখে দিতে বলেছিলাম বাবলুর জন্যে, আর তুমি কিনা একটা পুরুষ মানুষকে। ছি ছি ছি, সমাজে মুখ চুনকালি। আমিও বলে দেব, আপনার দোষও তো কিছু কম নয় বৌঠান। মেয়েকে ছেলে বলে চালিয়ে কারি কারি টাকা পণ নিয়ে নিলেন। চিত্রার বাবার কাছে এখন আমি মুখ দেখাবো কেমন করে? কিংবা যদি ডিভোর্স চায়, সেটারও সম্ভাবনাও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিয়েতে পণও হলো, আবার ডিভোর্সও হলো খরপোশ। 7-5 ভাবতে ভাবতে মণিশঙ্করের গেট খুলে ফেলেছি।
দোতলার বারান্দায় বৌঠান দাঁড়িয়ে অস্বস্তিতে মুখ নামিয়ে নিয়েছি, কিন্তু কেন যেন মনে হলো না বৌঠানের মুখে কোনো বিষণ্ণতা আছে, বরং মনে হলো বিষণ্ণ প্রশান্তি একটা। উপরে গিয়ে আমি বারান্দাতেই বসলাম। বৌঠান নিয়ে গেল, এসো তোমার দাদা এখনই আসছেন। বারান্দায় বসতেই দেখি মণিশঙ্কর গেট খুলে ঢুকছে, হাতে ব্যাগ, বাজারে গেছিল বোধহয়, বেশ ঝলমলে মুখ, ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে। ভেবেছিলাম যত দিন এগিয়ে আসছে এদের উৎকণ্ঠা এবং সংকট নিশ্চয়ই আরো ঘোরালো হচ্ছে। তবে কি চাপ দিয়ে ওরা আপদ বিদায় করেছে? বাবলু আর চিত্রাকে বৌঠান তার কর্তৃত্ব দিয়ে বাধ্য করেছে সংকট মুক্ত হতে? তবে ভারী অন্যায় হয়েছে। মণিশঙ্কর ঘরে ঢুকলো। আমি প্রশ্ন করলাম, বাবলু কোথায়? মণিশঙ্কর বৌঠানের হাতে ব্যাগ ধরিয়ে বলল, ও ঘরে ঘুমাচ্ছে। কতবার বলেছি এ সময় এত ঘুম ঠিক নয়, একটু হাঁটাচলা কর, বই পড়, হালকা কাজ কর, কে শোনে কার কথা? তুমি একটু বলো ওকে, তোমাকে তো খুব মানে। বৌঠান প্লেটে গরম সিঙ্গারা নিয়ে এসেছে, মাথায় ছোট করে ঘোমটা, বড় করে টিপ। খটকা লাগলো। ঘোমটা কেন? বৌঠান বলল, কাজের কথাটা বলো ঠাকুরপোকে। মণিশঙ্কর জামা খুলতে খুলতে বলল, হ্যাঁ হ্যাঁ বলছি, খেয়ে নিক আগে, তুমি চাটা করে ফেলো। মণিশঙ্কর আর বৌঠানের এত সহজ কথাবার্তা আমার কাছে যেন বিষম ঠেকছে। থাকতে না পেরে বললাম, কি ব্যাপার বলো তো, কিসের কাজের কথা? মণিশঙ্কর সিঙ্গারায় একটা কামড় দিয়ে বলল, বাবলুর 7 মাস চলছে জানো তো? বললাম, হ্যাঁ তা হবে। তাই এই সময় তো আমাদের একটা স্বাদের ব্যাপার স্যাপার থাকে, স্বাদ অন্ন যাকে বলে আর কি। তার জন্য দিন ঠিক করছি পরশুই, কাউকেই বলছি না। তুমি গোড়া থেকে জানো সব কথা। তোমার বৌঠানেরও ইচ্ছা তুমি সেদিন এখানেই খাওয়া দাওয়া করো, বাবলুকে আশীর্বাদ করো, সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। ওরা তো নেক্সট উইকে চলে যাচ্ছে নিউ ফ্রান্সিসে। যে ডাক্তার ওদের অর্গানোম্যানিজম ইনপুট করেছে তার আন্ডারেই হবে। কিন্তু ব্যাপারটা খুব সহজ বিদ্যুৎ। কে মা হবে আর কে বাবা হবে তা আমাদের জানার কোনো দরকার নেই। আমাদের নাতি হবে না নাতনি হবে এটাই বড় কথা, তাই নয় কি? ওই চিত্রা এলো বোধহয়। বৌঠান তাড়াতাড়ি ঘোমটা মাথায় টেনে নিয়ে উঠে বললেন, তোমরা গল্প করো, আমি আর একটু চা বসাই। মণিশঙ্করকে একা পেয়ে বললাম, বৌঠান ব্যাপারটা এত সহজে মেনে নেবেন সত্যিই আমি ভাবতে পারিনি। মণিশঙ্কর বলল, আমি যতটা সহজ বললাম ততটা সহজে হয়নি। আমি তোমার বৌঠানকে বোঝালাম, ব্যাপারটা নিয়ে অহেতুক ভাবনা চিন্তা করো না, বাবলুর ডেলিভারিও হবে ও দেশে, তারপর ওখানেই সেটেল হবে ওরা, বছরে একবার কি দুবার ভিডিও ক্লিপিংস। এর মধ্যে বৌঠান ঘরে ঢুকলেন। মাথার ঘোমটা অনেকটাই টানা, ঘোমটা দেওয়া বৌঠানকে দেখতে অভ্যস্ত নই বলে কেমন যেন অস্বস্তি লাগছে। ঘরে ঢুকেই মণিশঙ্করকে তাগাদা, ঠাকুরপোকে বললে কথাটা? মণিশঙ্কর খানিকটা থতমত খেয়ে বললে, হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ, যে কথাটা বলবো বলে তোমাকে ডেকেছি। আসলে তুমি তো সবই জানো, বাবলুর পড়াশোনার জন্য কি পরিমাণ খরচা, মানে একটা বিরাট ব্যাপার। পুনা থেকে MBA-তে প্রায় 8 লাখ, তারপর আবার 2 বছর জেনেটিক্স গ্রাফোলজি নিয়ে বেঙ্গালুরু, সেও প্রায় ভালোই। আমার সমস্ত পুঁজি প্রায় ব্যয় করেছি ওর পেছনে। তো এখন কথা হলো,
চিত্রার বাবা যে অ্যামাউন্টটা দিয়েছিলেন, মানে আশা করি যৌতুক হিসেবেই দিয়েছিলেন, তা যদি এখন ফেরত চান, মানে চাইতে পারেন কি? এমনও হতে পারে উনি সুযোগ বুঝে এখন আমাদের কাছেই চেয়ে বসলেন পণ। তাহলে আমি কিন্তু খুবই বিপদে পড়ে যাব। এই ব্যাপারটা তুমি একটু দেখো ভাই। কথা বলতে বলতেই চিত্রা ঘরে ঢুকলো। কখন এসেছেন কাকাবাবু? বউঠানের ঘোমটা খুলে গিয়েছিল বোধহয়, তাড়াতাড়ি তা টেনে নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। তারপর মিষ্টি এসে বললেন, তোমরা বসে গল্প করো, আমি চাটা নিয়ে আসি।